ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? যারা জি যুক্ত ভাইয়া। আছেন ওকে। ওকে, সো অনেকে ফার্স্ট হলো তো, টায়ার্ড আছে, মেবি জয়েন করবে। আমরা একটু পরে চলে যাই। সো দেখেন, আমরা এর আগের দিন কি করছিলাম? প্যারাগ্রাফ ম্যাচিং করছি, ঠিক না? এটা, এখন এটা থেকেই আমরা একটু ট্রু ফলস নট গিভেন দেখবো আজকে। এখন এখানে যারা মোটামুটি নতুনই আছেন, আপনারা একটু ট্রু ফলস নট গিভেন এর কিছু বিষয় আছে যেটা আপনাদের খেয়াল রাখতে হবে। ট্রু ফলস নট গিভেন এ আপনারা কে কিভাবে আগে প্রিপারেশন নেন সেটা একটু বলবেন। নবনীতা, নাইম, আপনারা দুইজন পরীক্ষা দিচ্ছেন, আগে একটু বলেন যে কিভাবে আপনারা প্রিপারেশন নিতেন এটা। একবারে ফুল মডেল টেস্ট যখন দিতাম তখনই করতাম বেসিক্যালি। তো আর এইটার ক্ষেত্রে যেটা করতাম, মানে যেটা একদম রিলিভেন্ট কোনো কথা বলেই নাই বা যে স্টেটমেন্টটা দেয়া আছে ওই স্টেটমেন্ট রিলেটেড কোনো কিছুই মানে ইয়ার মধ্যে নাই, প্যাসেজের মধ্যে নাই, ওইটা হচ্ছে নট গিভেন। তারপরে হচ্ছে ট্রু হচ্ছে প্যারাফ্রেজ থাকবে, তবে এখানে যে স্টেটমেন্ট আছে ওই স্টেটমেন্ট আর ওই স্টেটমেন্টের যদি মিলে যায় প্যাসেজের স্টেটমেন্টে তাহলে সেটা ট্রু। আর যদি যে স্টেটমেন্টটা আছে ওইটা যদি ভুল ভাবে কোনো ব্যাখ্যা থাকে তো সেটা হচ্ছে ফলস। সো আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার না, মানে হয়তো বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে তাদের একটা জায়গায় প্রবলেম হয়, সেটা হচ্ছে ফলসটা তারা সিলেক্ট করতে পারে না। সো এর আগে যারা ট্রু ফলস, মেবি নবনীতা সরকার আপনিও করছেন, ঠিক না? একটা ক্লাস ট্রু ফলস এর উপর করছিলেন মেবি। সো ট্রু জি। ফলস এর বেলায় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আগেও বলছি সেম কথা, ফলসটা হচ্ছে চিন্তা হবে। ঠিক আছে, ফলস মানে হচ্ছে যে স্টেটমেন্ট এখানে আছে এটার এগেনস্টে একটা তথ্য থাকতে হবে। এটা হচ্ছে আপনার একদম একমাত্র শর্ত। যদি এখানে যা বলছে, যেমন এখানে বলছে টাইগার্স ইন দা বান্ধবগড় বান্ধবগড় ন্যাশনাল পার্ক আর এ প্রোটেক্টেড স্পেসিস। এই যে প্রোটেক্টেড, ঠিক না? এখন এরা যদি প্রোটেক্টেড, মূল কথাটা হচ্ছে প্রোটেক্টেড কিনা। যদি প্রোটেক্টেড থাকে তাহলে হচ্ছে ট্রু। এখন যদি প্রোটেক্টেড এর কথা না বলে অন্য কিছু বলে দেয়, বা ফলস হইতে হইলে প্রোটেক্টেড না, অথবা অন্য কোনো কথা বলবে, এগেনস্টে প্রোটেক্টেড এর অন্য একটা তথ্য এখানে থাকবে। প্রোটেকশন করে যে এটা, এটা থাকবে না, এটার এগেনস্টে অন্য কোনো তথ্য থাকবে, তাহলেই হচ্ছে ফলস হবে। আর যদি তথ্য এরকম না থাকে তাহলে নট গিভেন হয়ে যাবে। নট গিভেন আর ফলস এর মধ্যে আমাদের কনফিউশন হয় সবসময়, কারণ আমরা ফলসটা চিনি না। অনেকে একটু প্যারাফ্রেজিং এর জন্য বুঝে না যে আসলে কি বলছে। তো আপনাকে নিজেকে আস্ক করতে হবে, ইজ ইট প্রোটেক্টেড অর নট? এখানে অপোজিট কোনো ইনফরমেশন আছে কি নাই। হ্যাঁ, তো এই কথাটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে অন্য কোনো ইনফরমেশন আছে কি নাই। যদি থাকে ফলস। এই একটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার ট্রু ফলস নট গিভেন নিয়ে কোনো ঝামেলা হবে না। সেকেন্ড টিপস হচ্ছে, আপনারা অনেকে শুধু এই একটা ধরছেন, একটা নিয়েই চলে যান, ঠিক না? একটা নিয়ে যাওয়া যাবে না। আপনি নিবেন হচ্ছে 19 আর 20 একসাথে, কিন্তু খুঁজবেন হচ্ছে 19। 20-এর ইনফরমেশনটা যখন আপনার মাথায় থাকবে, তখন আপনি এটা ক্রস করে যাবেন না। অনেক সময় আমরা পড়তে পড়তে এমন হয়ে যাই যে 21-22-এর আনসারের কাছেও চলে যাই, কিন্তু আমরা 19ই খুঁজে পাই না। এরকম হয় কি না মাঝে মধ্যে, যে পড়ে ফেলি, পরে এটা খুঁজে দেখি যে না, যেটা আগে করছিলাম ওইটার মধ্যেই আছে। এরকম হয় না? জি হয়। মাঝে মধ্যে দেখবেন যে এরকম হয়। তো এই জন্য আমাদের দুইটা নিলে হবে কি, সবসময় দুইটা, মানে আপনি 19 পাইছেন, এরপরে 20-21 নিয়ে যাবেন। 20 পাইছেন, 21-22, 21 পাইছেন, 22 এবং 23 নাম্বার, এইভাবে করে আপনাকে যাইতে হবে। তাহলে আপনি ক্রস করে, মানে টাইম ওয়েস্ট হবে না।
ঠিক আছে। আর আরেকটা শর্ত হচ্ছে ফলস, কিভাবে ফলসে অপোজিট একটা ইনফরমেশন থাকবে, এই কথাটা যদি আপনি মাথায় রাখতে পারেন, এই দুইটা অনলি, তাহলে আপনি এই ট্রু ফলস নট গিভেন খুব সহজেই ধরতে পারবেন। ফলস নিয়ে তো কারো সমস্যা, ট্রু নিয়ে সমস্যা হয় না অনেকেরই, কিন্তু নট গিভেন আর ফলসে যাই ঝামেলা হয়ে যায়। So আমরা টিপস ট্রিক্স এগুলা পড়ার মাঝে মাঝে শিখে যাব, এটা ট্রুর আলাদা করে শেখানোর কিছু ক্ষেত্রে নাই। একটা মেইন হ্যাঁ বলো। ট্রুর ক্ষেত্রে যেটা আর কি হয়, প্যারাফ্রেজিং এটা একটু বেশি থাকে। যে আমি যেটা মনে করেছি, যেমন ট্রুতে একটা কথা বলছে, এটা যদি খুঁজে না বের করতে মাঝে মাঝে ফিল হয় যে না এটা ফলস। মানে অনেক সময় মনে হয় যে না এটা অবভিয়াসলি ফলস, বাট যখন আমরা অ্যান্সার এসেছে। এটা হয় কেন, ওই যে প্যারাফ্রেজিংটা আমরা অনেক সময় বুঝি না, যার কারণে আমরা ক্যামব্রিজটা এই যে পড়াই না কেন। কারণ আপনি যখন এখানে কয়েকটা ক্লাস করবেন, এরপর যখন আপনাকে ক্যামব্রিজে নেওয়া হবে, আপনি নিজেই দেখবেন যে আপনি সব ধরে ফেলতেছেন। কারণ এখানে হচ্ছে প্যারাফ্রেজিং থাকে অনেক বেশি, এই প্র্যাকটিস টেস্ট প্লাস এটাতে প্যারাফ্রেজিং বেশি থাকার কারণে যখন আপনি অনেক কঠিনটা প্র্যাকটিস করবেন, তখন সহজটা অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এটাতে যদি আপনি মোটামুটি বুঝতে পারেন, ক্যামব্রিজ মনে করবেন যে আপনার কাছে সহজ হয়ে যাবে। এটা একটু প্র্যাকটিস করে দেন হচ্ছে আপনাকে ক্যামব্রিজ প্র্যাকটিস করতে হবে। শুরুতেই ক্যামব্রিজ করা যাবে না, কারণ ক্যামব্রিজ আপনি যখন ধরেন, ক্যামব্রিজই আপনার কাছে সব থেকে কঠিন বই, ঠিক না? তো আমরা ক্যামব্রিজের বেশি কঠিনটা নিলাম যেন ক্যামব্রিজটা সহজ মনে হয়। ওকে। সো আমাদের দুইটা দুইটা করে নিতে হবে। ফার্স্ট একটা আছে টাইগার্স ইন দ্য বান্দরগড় ন্যাশনাল পার্ক আর এ প্রোটেক্টেড স্পিসিস। সেকেন্ড 20 নাম্বার কোশ্চেন হচ্ছে সাম রাইটার্স অফ ফিকশন হ্যাভ এক্সাজারেটেড দ্য ডেঞ্জার অফ টাইগার টু ম্যান। এক্সাজারেটেড মানে তো বুঝেন সবাই, অতিরঞ্জিত করে যেটা বলা। হ্যাঁ, মানে বাড়ায় বলতেছে, কি বাড়ায় বলতেছে, দ্য ডেঞ্জার সম্পর্কে। কার ডেঞ্জার? টাইগারের। তাদের কাছে বলতেছে, মানুষের কাছে। এখন মানুষের কাছে এটা বাড়ায় বলে কি না, যদি বাড়িয়ে বলে থাকে তাহলে তো ট্রু। আর যদি বাড়ায় অথবা কমায় বলে, এক্সাজারেট না করে রিয়েলটাই বলে, তাহলে হয়ে যাবে কি ফলস। আর এটা এই ডেঞ্জারও বলবে, টাইগারও বলবে, ম্যানও বলবে, বাট এক্সাজারেট বাড়ায়ও বলতেছে না, কমায়ও বলতেছে না, বা এটা উল্লেখই করে নাই, তখন হয়ে যাবে কি নট গিভেন হয়ে যাবে। So আমরা দুইটা একটু দেখি, দেখলেই একটু ক্লিয়ার হবেন আপনারা। সো এই 20, আমাদের টার্গেট হচ্ছে আমরা দেখবো 19 নাম্বারটা। হ্যাঁ, এটা খুঁজবো। তো এখানে আমরা কি খুঁজবো দেখেন, টাইগার তো সব জায়গায় থাকবে, যেহেতু প্যাসেজ এটা। বান্ধবগড়ও অনেক জায়গায় আছে, ঠিক না? তো আমাদের টার্গেট হচ্ছে এই বান্ধবগড় ন্যাশনাল পার্কটাই সহজে খুঁজতে হবে, এবং পরে দেখতে হবে যে টাইগারটা প্রোটেক্টেড কি না। ঠিক আছে। একটু ওয়েট করবেন, আজানটা শেষ হোক।
ওকে, সো দেখেন আমরা এখানে দুইটার কথা বলছি, ঠিক না? যে দুইটা নিয়ে যেতে হবে। এখন কেন নিয়ে যেতে হবে আপনাদের তো কোশ্চেন করতে হবে, বুঝছেন? যত ধরনের কনফিউশন আছে জাস্ট আস্ক মি। আপনারা ক্লিয়ার না হলে তো আর এখানে থাকার কোনো মানে নাই, ঠিক না? তো সবসময় জিজ্ঞাসা করবেন, না বোঝার সাথে সাথে। এখন আমরা এখানে কিন্তু উত্তর বের করার জন্য আসি নাই। হ্যাঁ, যে টিচার শুধু আনসার বের করে দিবে আর আপনি পেরে যাবেন, এরকম না। আপনাকে পার্টিসিপেট করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে আমাদের সাথে সাথে। তাহলে আপনি গ্রো করবেন, আর নাহলে টাইম অনেক বেশি লাগবে প্রিপারেশন নিতে। আলটিমেটলি এটা করতেই হবে, আপনি 2 মাস পর করেন, 3 মাস পরে করেন, আপনার রিসার্চ করতেই হবে। এই সেন্স আপনার মধ্যে আসবেই। যখন আপনি এক্সাম দেওয়ার জন্য রেডি হবেন, দেখবেন যে চলে আসছে। তো আপনি যত আগে এটা বুঝতে পারবেন, তত আপনার প্রিপারেশন আগে চলে আসবে। সো দেখেন, 19 নাম্বারটা আমাদের এখানে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, ঠিক না? এবং এরপরে আমাদের খুঁজতে হবে এটা প্রোটেক্টেড এর কথা বলছে কিনা। সেকেন্ডটা আমরা কেন নিতে বলছি, যেন এটা ক্রস করে না যায়, কারণ যদি এটা নট গিভেন হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ইনফরমেশন থাকবে না, তখন আপনি কিন্তু শুধু পড়তেই থাকবেন আর টাইম ওয়েস্ট হইতে থাকবে। সো এটা এখানে বলছে সাম রাইটার্স মানে যে কোনো ধরনের রাইটারের কথা বলবে, ঠিক না? সাম রাইটার্স মানে আপনি প্যারাগ্রাফে সাম কথাটা তো পাবেন না, বা যে কোনো একটা রাইটারের নাম বলতে পারে বা অন্য কিছু বলতে পারে, যেটা আমরা আগের দিন পরে দেখছি যে এখানে রাইটারের নাম আছে। ফিকশন হ্যাভ এক্সাজারেটেড দ্য ডেঞ্জার অফ টাইগার্স টু ম্যান। তো আমরা 19 নাম্বারটি একটু দেখি। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সো দেখেন আমি এই যে এখানে মার্ক করে রাখছি আগে, বান্ধবপুর ন্যাশনাল পার্ক এখানে দিয়ে আছে, সেন্ট্রাল ইন্ডিয়া। There is a notice which shows a huge fleeced tiger. The notice says, "You may not have seen me, but I have seen you." There are more than a billion people in India, and Indian tigers probably see humans every single day of their lives. Tigers can and do kill almost anything they meet in the jungle, and they will even attack elephants and rhino. Surely then it is a little strange, এটা আমরা গতকালকে পড়ছিলাম, ঠিক না? That attacks on human are not more frequent. দেখেন আমি এটা কেন আবার ধরলাম জানেন এই প্যাসেজটা? কারণ আপনি কিন্তু একটা প্যাসেজেই আপনি 3 ধরনের কোশ্চেন পাবেন, ঠিক না? সো এটা বেশিরভাগ সেকেন্ড যে প্যাসেজটা পাবেন সেখানে আপনাকে প্যারাগ্রাফ ম্যাচিং অথবা লিস্ট অফ হেডিংস দিবে, যেটার সময় আপনি মোটামুটি এই পুরাটা পড়ে ফেলবেন একবার। মানে আপনার পড়তেই হবে, একটু হইলেও দেখতে হবে। তো তখনই কিন্তু আপনি অন্য কোশ্চেন গুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। অন্য যেই দুইটা পার্ট থাকবে ওই দুইটা ইজি হয়ে যাবে। তো এখানে দেখেন যে ওরা বান্ধবগড় ন্যাশনাল পার্ক উল্লেখ করছে, ঠিকই আছে, বাট এরপরে কোথাও বলে নাই যে এই টাইগার প্রোটেক্টেড কিনা, এরকম কোনো আলোচনা আছে? এখন কথা হইতে পারে যেটা তো পরে অন্য জায়গায়ও থাকতে পারে, ঠিক না? যে এইটার অ্যান্সার যে এতেই আছে, এটা তো কনফিউশন, এরকম হইতে পারে না? কিন্তু দেখেন পরেরটা, ওই যে সেকেন্ডটা কেন পড়তে বলছি, এই সেকেন্ডটা এখানে বলা আছে না, যে সাম রাইটার্স অফ ফিকশন, ফিকশন রাইটার, কিছু ফিকশন রাইটার তারা কি করছে, হ্যাভ এক্সাজারেটেড দ্য ডেঞ্জার অফ টাইগার্স টু ম্যান। এখন এটার ইনফরমেশন কিন্তু এর পরে আছে, তার মানে উপরেই আছে আনসার। জি স্যার। এটা সিরিয়াল মেনটেন করে, হ্যাঁ। তো এখানে দেখেন, এখানে বলছে যে ব্রিটিশ রাইটার্স অফ অ্যাডভেঞ্চার স্টোরিজ ফিকশন জিনিসটা কি জানেন? ফিকশন হচ্ছে, আমি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট, তো যারা বই পড়তে পছন্দ করেন তারাও ভালো জানেন। ফিকশন হচ্ছে যেটা কল্পকাহিনী, হ্যাঁ, মানে যেটা সত্য না এরকম কোনো কাহিনী যারা লেখে। আর নন ফিকশন হচ্ছে যেটা বাস্তববাদী লেখা, ঠিক আছে? অ্যাডভেঞ্চার স্টোরিজ, এখন আমাদের এখানে কোশ্চেনে আছে যে সাম ফিকশন রাইটার্স, ঠিক না? সাম ফিকশন রাইটার্স আছে না, যারা এক্সাজারেট করছে। তো এখানে দেখেন আমরা রাইটার পাইছি কিনা, ব্রিটিশ রাইটার্স অফ অ্যাডভেঞ্চার স্টোরিজ সাচ অ্যাজ, এখানে নাম দিয়ে দিয়েছে জিম করবেট, gave the impression that village life in India in the early years of the 20th century involved a state of constant siege by man-eating tigers. So সে এখানে এই যে ম্যান ইটিং টাইগার্স নিয়ে কি করছে? আচ্ছা, এটা পরে আসি। এখানে আমরা রাইটার পাইছি, তার মানে আমাদের এখানে লিমিটেশন চলে আসছে সেকেন্ড, তার মানে ফার্স্টটা এর উপরেই আছে। সো উপরে যেহেতু আছে, উপরে দেখেন যে বান্ধবগড় ন্যাশনাল পার্ক আছে, বাট
কোথাও কি এখানে আছে যে এই টাইগার্সটা প্রোটেক্টেড কিনা? এখন যদি প্রোটেক্টেড থাকতো, বলা থাকতো, তাহলে আমরা এটা ধরে নিতাম ট্রু। আর প্রোটেক্টেড না থাকতো তাহলে হয়ে যেত কি, যদি এরকম উল্লেখ থাকতো ফলস, কারণ এগেনস্ট একটা ইনফরমেশন লাগবে, আমি বারবার বলছি। আর যদি এই ইনফরমেশন থাকবে, অনেক সময় 90% ইনফরমেশন থাকবে, এরপরও নট গিভেন হইতে পারে। কারণ আপনাকে জিজ্ঞেস করতে হবে যে অপোজিট ইনফরমেশন আছে কিনা। ওকে, এখন এই নাম্বারটা দেখেন, এখানে কি তাহলে নট গিভেন হয়ে যাচ্ছে না এটা? সবাই একটু দেখেন যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার ভাইয়া। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আমরা যখন একটা আনসার পাবো, এই যে 19 নাম্বারটা পাইছি, তাহলে এটা নট গিভেন। হ্যাঁ, এনজি, কিন্তু আপনি এক্সামে কিন্তু এনজি লিখবেন না। এনজি লিখলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। নট গিভেনই লিখতে হবে এখানে। ট্রু ফলস নট গিভেন লেখা থাকলে আনসার শিটে ট্রু ফলস নট গিভেন লিখতে হবে। ইয়েস নো নট গিভেন লিখলে ইয়েস নো নট গিভেনই লিখতে হবে। হ্যাঁ, এটা বাসায় প্র্যাকটিস করার সময় অভ্যাস করে রাখবেন। এই এনজি লিখবেন না, আমি সংক্ষেপে লিখলাম। সো আমরা যখন 19 নাম্বার পাবো, একদম এক্সাম হলে যা করবেন, সাথে সাথে আবার 20টা তো পড়ছেনি, 21 নাম্বারটাও পড়ে ফেলতে হবে, যেন আমরা 21 নাম্বার ক্রস করে না চলে যাই। সো এটা বলছে সাম রাইটার্স অফ ফিকশন হ্যাভ এক্সাজারেটেড দ্য ডেঞ্জার অফ টাইগার্স টু ম্যান। এন্ড এরপরে বলছে 21, দ্য ফিয়ার অফ হিউম্যানস মে বি পাস ডাউন ইন এ টাইগার্স জিনস। তাহলে ফিয়ার, মানুষের ভয়, মানুষ ভীতিটা, মে বি পাস ডাউন, মানে পাস ডাউনটা কি? সম্ভবত কি হয়েছে, মানুষের কাছ থেকে আসছে ইন টাইগার জিনস, মানে টাইগারের জিনের মধ্যে। জিন দিয়েই তো আমাদের সবকিছু আহ পরিচালিত হয়, আমাদের বডি, ঠিক না? সো এটা আসছে কার কাছ থেকে? সম্ভবত মানুষের কাছ থেকে আসছে, এই কথাটা বলছে। সো আমরা 20 নাম্বারটা এখন একটু ফোকাস রাখতে হবে, যে 20 নাম্বারে কি বলছে। এখন আমরা এখানে পেয়ে গেছি, দেখেন যে ব্রিটিশ রাইটার অফ অ্যাডভেঞ্চার স্টোরি সাচ এস জিম করবেট গিভ ইমপ্রেশন। গিভ ইমপ্রেশন মানে হচ্ছে তার এখানে মতামত দিছে, ঠিক না? বা দাবি করছে দ্যাট ভিলেজ life in India in early years of 20th century involved a state of constant siege by man-eating tigers. এরপরে আরো একটু পড়তে পারেন, এখানে আরো এটুকু বললেও আপনি বুঝে যাবেন। এরপরে বলছে দেখেন যে বাট দে মে হ্যাভ ওভার স্টেটেড দ্য টেরর স্প্রেড বাই টাইগার্স। দেখেন এই যে টেররটা, ভয়ঙ্কর কথা বলছে, ঠিক না? টেরর স্প্রেড বাই টাইগার্স, তার মানে সে ওভার স্টেটেড করছে। ওভার স্টেটেড মানে হচ্ছে এক্সাজারেটেড করা, মানে যা না তার থেকে বাড়াই বলা, ঠিক আছে? সো এই যে এই লাইনটা যদি উপরেও না বোঝেন, এখানে একদম স্পষ্ট করেই বলে দিছে, দেখেন যে তারা কি করছে। এই বাট দে, দে দ্যাট মিনস দ্য রাইটার। আপনাকে প্যারাফ্রেজটা বুঝতে হবে, এখানে পুরাটা কথা বলতেছে কিন্তু কাকে নিয়ে? এই যে ব্রিটিশ রাইটার, এবং একজনের নাম বলছে এখানে সাসেস দিয়ে, এই যে সাসেস। এখানে আবার দে মানে এই না যে জিম করবেটকেই বুঝাচ্ছে, এখানে দে মানে বুঝাচ্ছে এই যে সাম ব্রিটিশ রাইটার যারা আছে, রাইটার্স, তাদেরকে বোঝাচ্ছে। এবার একজনের নাম শুধু তারা এক্সাম্পল হিসেবে দিচ্ছে, বুঝতে পারছেন? তাহলে তারা কি করতেছে? দে হ্যাভ ওভার স্টেটেড দ্য টেরর স্প্রেড বাই টাইগার্স। টাইগার্সের যেই টেরর, ভয়ানক সন্ত্রাসীপনা যেগুলো আছে, মানে মানুষ আক্রমণ করে, ওইটা তো ডিরেক্ট বলবে না, এভাবে বলে দিচ্ছে। তাহলে এটা তারা কি করতেছে? স্প্রেড করতেছে, ছড়াই ছড়াই দিচ্ছে। কিভাবে ছড়াই দিচ্ছে? ওভার স্টেটেড করে, এক্সাজারেটেড করে তারা এটা মানুষের কাছে ছড়াই দিচ্ছে, ঠিক কিনা? তো আমাদের ইনফরমেশন কি ছিল? আমাদের স্টেটমেন্ট ছিল যে সাম রাইটার্স, আমরা সাম রাইটার্স পাইছি, এক্সাম্পল হিসেবে একজন পাইছি জিম করবেট, ফিকশন রাইটার। হ্যাঁ, হ্যাভ এক্সাজারেটেডও পাইছি, দ্য ডেঞ্জার অফ টাইগার্স টু ম্যান, এটাও পাইছি। তার মানে এটা কি হবে? ট্রু হয়ে যাচ্ছে না? ইজ ইট ক্লিয়ার টু ইউ গাইস অর নট? ক্লিয়ার ভাইয়া। সো দেখেন, আপনারা যখন একটু ধরা শিখবেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সো
কারো কোনো কনফিউশন আছে এটাই? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলেন। কোনো কনফিউশন আছে কারো? ওকে, সো টেক্সট না দিয়ে আমাকে বলবেন সরাসরি, হ্যাঁ, ওই টেক্সট আমি দেখিও না অনেক সময়। সো দেখেন, আমরা যখন 1920 পেয়ে গেছি, আমাদের কাজ হচ্ছে এখন 21 and 22, এই দুইটা আমাদের বুঝতে হবে। আমরা তো 21 আগেই বুঝে ফেলছি। সেকেন্ড বলছে, একটা হচ্ছে কনরেড লরেন্স ক্লেইমড, দাবি করছে দ্যাট সাম এনিমেলস আর মোর ইন্টেলিজেন্ট দেন হিউম্যানস। সাম এনিমেলস, এখানে কিন্তু টাইগারের কথা বলছে, বলে নাই, উল্লেখ করে নাই। আমরা একটু যে তারপর দেখবো যে ওরা আসলে কিভাবে এটা প্রেজেন্ট করছে। সোজা বাংলায় হচ্ছে কিছু এনিমেল যারা হচ্ছে মানুষের থেকে বুদ্ধিমান। যদি এরকম তথ্য পাই তাহলে হচ্ছে ট্রু। যদি বলে যে না, মানুষই বেশি বুদ্ধিমান এনিমেল থেকে, তাহলে হয়ে যাবে কি ফলস, কারণ অপোজিট একটা ইনফরমেশন আছে। আর যদি এনিমেলও বললো, হিউম্যানও বললো, বাট কে ইন্টেলিজেন্ট এটা বলে নাই, তখন হয়ে যাবে কি নট গিভেন। ওকে, সো আমরা এখন 20 নাম্বারটা, 21টা দেখবো। এটা বলছে যে ফিয়ার অফ হিউম্যানস মে বি পাস ডাউন ইন এ টাইগার্স জিনস। টাইগার জিনের মধ্যে পাস ডাউন হয়েছে কিনা মানুষ ভীতিটা। আচ্ছা, মানুষ ভীতিটা কি হয়েছে, মেবি পাস ডাউন ইন টাইগার জিন, টাইগার জিনের মধ্যে পাস ডাউন মানে প্রজন্মের পর প্রজন্ম আসছে কিনা আমরা একটু দেখি। এরপরে ট্রু ফলস নট গিভেন কিন্তু সিরিয়াল মেনটেন করে আসে, কিন্তু এই বইতে উল্টাপাল্টা একটু হইতে পারে মাঝে মধ্যে। আমরা এখানে ফেয়ার পাইছি। আপনারা একটু নিজেরা এটা একটু ট্রাই করেন তো, দুইটা তো সহজ ছিল। এটা একটু ট্রাই করেন তো, কি আছে, রিড দিস অন। ভাইয়া প্রশ্নটা যদি আরেকবার দেখাইতেন একটু। 21 নাম্বার, the fear of humans may be passed down in a tiger's genes. মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে কিছু মানুষ আর কি ভয় পেতো নাকি এরকম কিছু একটা না? The fear of humans মানে মানুষ ভীতি, ওকে। মানুষের যে ভয় পাওয়া, মানে এখানে বোঝাচ্ছে বাঘ মানুষকে ভয় পায়, যে বিষয়টা মানুষ ভীতি। মেবি পাস ডাউন ইন টাইগার জিনস, যেটা টাইগারের জিনের মধ্যে পাস ডাউন হয়েছে। পাস ডাউন মানে হচ্ছে আপনার ওই যে এনসেস্টর থেকে আমাদের কাছে, যেমন পূর্বপুরুষ থেকে আমাদের কাছে আসা, জি জি। এরকম, যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে গেছে এই মানুষ ভীতিটা। এটা তারা আসলে উল্লেখ করছে কিনা এটা একটু আমাদের চেক করতে হবে। ওকে, সো আমরা সি নাম্বারটি একটু দেখি। এখানে ফিয়ার কথাটা শুরুতে আছে, আপনি একটু পরে দেখেন, সবাই আগে ট্রাই করেন। একটু বুদ্ধি খাটান হয়ে যাবে। দেখেন এখানে কয়েকটা কথা বলে দিছে, এটা আগের দিন পড়ছেন, আপনারা যারা ক্লাসে ছিলেন তারা জানেন। হ্যাঁ, এই লাইনটা একটু যদিও পড়েন তাহলেই বুঝে যাবেন। স্যার এখানে ইনহেরিটেড বলতে বংশানুক্রমিক ভাবে ওইটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো ট্রু ইনহেরিটেড মানে হবে। হচ্ছে, ইনহেরিটেড মানে হচ্ছে যেটা ওই পাস ডাউন আর কি। হ্যাঁ, হুম হুম। এনসেস্টর থেকে আমাদের কাছে চলে আসতেছে। কিন্তু এটা কার কথা বলতেছে? এই যে টাইগারের ভয় নিয়েই কিন্তু কথা বলতেছে। হ্যাঁ, হুম হুম। টাইগারের ভয় নিয়েই। আর টাইগার্স অ্যাফ্রাইড অফ, এরপরে বিভিন্ন প্যারাফ্রেজ করে এখানে বলছে, অ্যাজ দ্য স্পেসিস প্রোগ্রামড দ্য এক্সপিরিয়েন্সেস অফ অল টাইগার্স উইথ হিউম্যানস ইনটু ইটস জিনস টু বি ইনহেরিটেড অ্যাজ ইনস্টিংক্ট, মানে সহজাত প্রবৃত্ত ভাবেই কি হয়েছে এই জিনের মধ্যে ইনহেরিটেড হয়েছে। ঠিক না? তো আমাদের তথ্য তো এরকমই ছিল যে ইনহেরিটেড হয়ে এই ভয় ভীতিটা টাইগারের মধ্যে পাস ডাউন হয়েছে, মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে গেছে। সো ইনহেরিটেড মানেও তো এক প্রজন্ম থেকে আর এক আর প্রজন্মের মধ্যে যাওয়া। ঠিক কিনা? জি স্যার। নবনীতা সরকার, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস অন? জি ভাইয়া। দেখেন, আপনারা একবার এই গেমটা বুঝলে আপনাদের কোনো টিচারও লাগবে না, আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার কিভাবে পড়তে হবে।
কি করতে হবে? আইএলটিএস কিন্তু অনেক বই ভাইয়া পড়ার করতেই তো বিষয় ইচ্ছে না। করে না। এখন সেটার ওষুধ তো আমার কাছে নাই। আপনার ইচ্ছা করে না, ইচ্ছা করবে কিনা, আপনি ইউরোপ যাইতে চান, আপনি আমেরিকা যাইতে চান, আপনার ইচ্ছা করবে না এটা বললে তো হবে না, ঠিক না? আপনার স্বপ্ন যেমন বড় দেখেন, পরিশ্রমটাও বড় করতে হবে। সিম্পল ব্যাপার। আর নাহলে বাংলাদেশে থাকেন, সমস্যা কি? প্রবলেম আছে কোনো? ওটা তো সো আমারও দেখেন ইচ্ছে করে না। হ্যাঁ, তাহলে পরিশ্রম করতে হবে। দেখেন, সারা জীবন কষ্ট করার থেকে 2-3 মাস কষ্ট করা অনেক ভালো। ঠিক আছে? অনেক আছে একদম এই মানে এখন কষ্ট করবে না, কিন্তু জীবনে এক পর্যায়ে যে সারা জীবনই কষ্ট করতে হবে। তো এটা কি দরকার ভাই? এখন শক্তি আছে শরীরে, পরিশ্রম করে। সো তাহলে দেখেন এটা আহ হয়ে গেল। আমাদের কাজ এখন 22 and 23টা দেখা। এখানে একজন ব্যক্তির নাম বলছে, সে দাবি করছে কি, দ্য সাম এনিমেলস আর মোর ইন্টেলিজেন্ট দেন হিউম্যানস। এবং পরেরটা বলছে ইথোলজি, ইথোলজিটা আগের ক্লাসে জানছেন যে ইথোলজিটা কি, ইনভলভস অ্যাপ্লাইং প্রিন্সিপল অফ হিউম্যান বিহেভিয়ার টু অ্যানিমেল। তাহলে ইথোলজিটা সে কিসের সাথে ইনভলভ? অ্যাপ্লাইং প্রিন্সিপল, বৈশিষ্ট্য অফ হিউম্যান বিহেভিয়ার টু অ্যানিমেল। আমরা এটা পরে আলোচনা করবো, আমরা জাস্ট খালি তথ্যটা নিয়ে রাখলাম যেন আমরা ক্রস না করে চলে যাই। So, আমাদের কি ওয়ার্ডস এখানে কি? এখন দেখেন এই নামটা কিন্তু চেঞ্জ হয় না, হ্যাঁ, এরকম নাম থাকবে। কিন্তু নট গিভেন যদি দিয়ে দেয় তাহলে তো থাকবে না, ঠিক না? জি নট স্যার। গিভেন দিলে কি থাকবে? এখন হিউম্যান আর এনিমেল কিন্তু পুরা প্যাসেজ ভরেই আছে। এখন আপনি কই খুঁজবেন? তাহলে অবশ্যই এটা পরে খুঁজবেন এবং এই 23 নাম্বারটারে আগে খুঁজবেন। এই জন্য আমরা ইথোলজিটা নিয়ে রাখছি, হ্যাঁ, এনিমেল বিহেভিয়ারটা নিয়ে রাখছি যেন আমরা ক্রস না করি। সো ইন্টেলিজেন্ট কিনা এটা হচ্ছে আমাদের মেন ফোকাস, আর এই ব্যক্তিটা আছে কিনা আমরা একটু এক নজরে দেখবো। আমরা সি নাম্বারটা পাইছি, ঠিক না? জি। আমরা ডি তে দেখি ইথোলজি আছে, পরেরটা আছে, আমরা ওই নামটা দেখি আছে কিনা কোথাও। এই যে আছে, হ্যাঁ। এখন এটার নাম পাইছি, এখন দেখি তো এটা কে কে বের করতে পারবেন। যারা আছেন সবাই একটু ট্রাই করেন, হ্যাঁ। ভাইয়া এখানে লেস ইন্টেলিজেন্ট লিখছে যে লেস ইন্টেলিজেন্ট দেন হিউম্যান। কোথায় লেখছে? False, false, false. If they were slightly পরের লাইনে slightly about less intelligent animal as human. if they are slightly less intelligent humans. আচ্ছা, এটা ফলস কে বলছেন? আমি কেউ বলছি একজন? আচ্ছা, ফলস কেন বললেন? এখানে মোর ইন্টেলিজেন্ট দেন হিউম্যান বলছে। মোর ইন্টেলিজেন্ট দেন হিউম্যান, আচ্ছা কই পড়ছেন আমাকে একটু বলেন তো, কত নাম্বার লাইনে? লেস ইন্টেলিজেন্ট লিখছে ভাইয়া। এই যে এটা, হুম। ডট অ্যাবাউট অ্যানিমেল। আচ্ছা, ওকে। সো তারা লেস ইন্টেলিজেন্ট বলছে, হিউম্যান থেকে লেস ইন্টেলিজেন্ট বলছে, ঠিক না? হুম। এখন আমাদের কোশ্চেনে কি ছিল? ভালো একটা কোশ্চেন পাইছি আপনাদের বোঝানোর জন্য, আমি এরকম একটাই বুঝতেছিলাম, কিন্তু সব সহজ হয়ে যাচ্ছে। দেখেন গেম কেমনে করলে, আমি বলি না যে এটা হচ্ছে একটা গেম, আপনি যখন গেম বুঝে যাবেন আপনার প্রিপারেশন শেষ। আপনার বই খতম দিতে হবে না, ইউ ডোন্ট নিড টু রিড এ লট অফ বুকস। সো দেখেন এখানে বলছে যে সে দাবি করছে, ঠিক না, ক্লেম দ্যাট সাম অ্যানিমেলস আর মোর ইন্টেলিজেন্ট দেন হিউম্যানস। হিউম্যান থেকে মা- Animal বেশি বুদ্ধিমান, সে এটা বুদ্ধি দাবি বেশি। করছে, কে এটা দাবি করছে, ঠিক না? এখন আমাদের দেখতে হবে যে সে আসলে দাবি করছে কিনা। আমি আপনাদের একটা কথা বলছিলাম না যে, একটু দেখি, আচ্ছা এখানে সে বলছে যে wrote about animals as if they were slightly less intelligent human. এখন দে As ওয়ার, if মানে দ্যাট মিনস
এনিমেলটা কি, কাদের থেকে human কাদের থেকে। থেকে? হিউম্যান থেকে আরো লেস ইন্টেলিজেন্ট, ঠিক না? এখন দেখেন, এটা এটা দিয়েই আপনাদের ট্রু ফলস নট গিভেন অনেক কিছু শিখার আছে এই কোশ্চেনটা দিয়ে। যে ফলস বলছেন, দেখেন ফলস এর সূত্র আমি কি বলছিলাম, অপোজিট একটা ইনফরমেশন থাকতে হবে। এখন এখানে অপোজিট আছে, ঠিক না? এখানে বলছে যে এনিমেল হচ্ছে মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্ট, আর এখানে আছে যে এনিমেলের থেকে হচ্ছে লেস ইন্টেলিজেন্ট কারা? হিউম্যান। আরে এটা তো একই হইলো, মানে এনিমেল হচ্ছে বেশি বুদ্ধিমান, আর মানুষ কম সরি, আর বুদ্ধিমান। এখানে মানে হ্যাঁ ঘুরে এখানে বলছে বলছে হচ্ছে একই। মানুষ বেশি বুদ্ধিমান আর এনিমেল হচ্ছে লেস। হুম। কিন্তু আরেকটা কথা আছে না, যে দাবি করছে এই কনরেড লর্ডস নাকি এটা, সরি, হুম। হ্যাঁ ক্লেম এই যে করছে, কিন্তু হচ্ছে এখানে এখানে আছে না, ক্লেম না বলে ওখানে অ্যাজ ইফ বলছে, যদি। হ্যাঁ এখানে বলছে যে ক্লেম, সে দাবি করছে, হ্যাঁ। ঠিক না? এখন কিন্তু এখানে আপনাকে দাবি দেখতে তো হবে করে যে নাই। দাবি করছে কিনা। যদি দাবি করে থাকে তাহলে ফলস, কারণ অপোজিট হুম। ইনফরমেশন আছে। এখন দাবির কথাই যদি না বলে, তাহলে তো পুরো জিনিসটাই ঘুরে গেল, তার মানে সে এই বিষয় নিয়ে নট আলোচনা গিভেন করে নাই, হবে। তাহলে নট গিভেন হয়ে যাবে না? জি জি, এখন এটা নট দেখেন তো গিভেন সবাই হবে যে বুঝেন তাহলে। নাই। নাইম, তুমি একটু দেখো। জি স্যার। নাইম, জি জি ভাইয়া বলেন। তুমি কি বুঝতে পারছো? জি হুম। ভাই, আমার যতটুকু মনে হইতেছে এটা নট গিভেন হওয়ার চান্স বেশি। কারণ এখানে ক্লায়েন্ট করছে মানে এসে, এখানে ওরকম কোনো কিছু আমি তো দেখতে পাচ্ছি না যে সেখানে জোর দিয়ে বলতেছে যে না হ্যাঁ হিউম্যান মানে বা ইয়ার থেকে এনিমেল থেকে বুদ্ধিমান। সে জাস্ট বলছে যে ওকে, হ্যাঁ ন্যাচারালি আর কি। তো দেখেন এই কোশ্চেনটা অনেক মানে সুন্দর করে বলছে না? এটা স্বাভাবিকভাবেই আপনাদের একটু কনফিউশন করে দিবে যে সে আহ, কি করলো এখানে। তথ্য দিছে ঠিকই, বাট ক্লিয়ার হ্যাঁ করে দেয় নাই, ঠিক না? ক্লিয়ার অপোজিট করে দিছে না, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। কিন্তু আরেকটা জায়গায় মার দিয়ে দিছে, সে দাবি করে নাই। ক্লেম তো থাকতো, সে আসলে অ্যাজ ইফ তো আর ক্লেম না, যেন, যদি, Same না, ঠিক হ্যাঁ, না? জানি যদি। এটা এটা তো দাবি করা না। So, দাবি করা কিনা এটাও তো আমাদের ইম্পর্টেন্ট এখানে। সো যারা অনেকে আছেন না যে শুধু একটা কিওয়ার্ড নিয়ে চলে যান, মনে করেন যে করে থাকবে, আপনার কিন্তু কোশ্চেনটা বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেটমেন্ট। আমি প্রত্যেকটা সেকশনের আগে সুন্দর করে বলি, বারবার বলি, দেখেন প্রিপারেশন নেওয়ার সময় আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে না, এটা সেটা, এই টিপস এই ট্রিক্স এরকম কিছু না। যারা একটু ইংলিশে বুঝেন পড়ে, যে আপনি এটা পড়তেছেন, আপনি মোটামুটি 70, 80, 90% ভোকাবুলারি সেখানে আপনি জানেন না। আপনি স্টেটমেন্টটা ভালো করে বুঝেন যে কি বলছে, আপনি স্টেটমেন্ট না ধরতে পারলে আপনি এখানে জীবনেও ধরতে পারবেন না। একটু চিন্তা করেন যে একটা লাইন আমরা এটাই যদি না বুঝতে পারি, এই লাইনটাই যদি না বুঝতে পারি, আমরা প্যারাগ্রাফ থেকে কেমনে বুঝবো যে কি বলছে? সম্ভব এটা? তো আপনাকে এটা আগে ক্লিয়ার হইতে হবে যে সে এখানে কি, কোন কোন কথা বলছে। অনেক সময় দেখবেন যখন পরীক্ষা হার্ড করে অনেক বড় লাইন দেয়, এত প্যারাফ্রেজ করে যে আপনি মাথায় মানে কনফিউশন হয়ে যাবে। টিপস তো দূরের কথা, আপনার মাথায় কাজ করবে না তখন, আর বাকি তো সব ভুলে যাবেন। হ্যাঁ, সো সে দাবি করে নাই, কিন্তু বাকি তথ্যগুলা সে অপোজিট দিছে, তার মানে ফলস হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু দাবি করে নাই, তার মানে নট গিভেন হয়ে যাবে। আর যদি দাবি করে অপোজিট ইনফরমেশন দিত, তাহলে ফলস হয়ে যেত। সো দেখেন গেম কিনা, ওরা সুন্দর করে ইচ্ছা করে কিন্তু এগুলা সাজাচ্ছে, এমন না যে অটোমেটিক এগুলা হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। এটা ইউনিভার্সিটির টিচাররা সুন্দর করে সাজায় আপনাকে কনফিউশনে ফেলানোর জন্য, যে অপোজিট দিছে। আর আমি ট্রু ফলস নট গিভেনের বেলায় একটাই কথা বলছি, ফলস কে আপনাকে চিনতে হবে। ভুল মানুষ চিনলে না, না চিনলে যেমন সমস্যা হয় লাইফে, ট্রু ফলস নট গিভেনেও সমস্যা হয়ে যাবে। ভুল জিনিসটা বুঝতে হবে যে ভুল কাকে বলে, ঠিক আছে? অপোজিট ইনফরমেশন থাকতেই হবে ফলস হইতে হইলে। সো তাহলে এটা ক্লিয়ার সবাই যারা আছেন? জি, এটা নট জি গিভেন ভাইয়া। হবে না ভাইয়া? হ্যাঁ, নট অবশ্যই not গিভেন given হবে। হবে। আমার পুরাতন স্টুডেন্টরা আজকে নাই কেন? আচ্ছা, স্যার আমি নতুন, হ্যাঁ মামুন খান আছো। অনেকে আজকে রোজায় মনে হয় শেষ, সবাই মনে করতেছে নয়টা, অনেকে ফোন ধরেই নাই, হয়তো দেখেই নাই যে ক্লাস আজকে। হ্যাঁ যাই সবাই হোক, মনে ব্যাপার করছে। না। হ্যাঁ, টাইম হঠাৎ করে চেঞ্জ করে দিছি তো, এটা ইয়া করে দিব। আহ নতুনদের হচ্ছে আলাদা ব্যাচ করে দিব, একটু তাদেরও জানার আছে, কারণ হুট করে তো কাউকে নিয়ে যায় না।
এখন অনেকে আছে দুর্বল যারা, তাকে তো নিয়ে লাভ নাই, ঠিক না? জি স্যার। সো এখন আমরা যেহেতু কোনটা হয়েছে আমাদের 22 নাম্বারটা হয়ে গেছে, আমরা একটু 23টা দেখি। ইথোলজি ইনভলভ অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ হিউম্যান বিহেভিয়ার টু অ্যানিমালস। এখন এটার মানেটা কে বলতে পারবেন এখানে? ইথোলজিটা কিসের সাথে ইনভলভ? অ্যাপ্লাইং প্রিন্সিপাল মানে বৈশিষ্ট্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে ইনভলভ, ঠিক না? কার বৈশিষ্ট্য? হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার টু মানুষের অ্যানিমালস বিহেভিয়ার, ঠিক না? কার কাছে? টু অ্যানিমালস, অ্যানিমাল। হুম। ঠিক না? তো আমরা একটু জি। দেখি যে এটা কি বলছে। আমরা যেহেতু কোন নাম্বার প্যাসেজে পাইছি, এক প্যারাগ্রাফে কিন্তু দুইটাও থাকতে পারে, অনেক সময় অনেক সময় থাকতে নাও পারে, বেশিরভাগ সময় এক একটা প্যারাগ্রাফেই দেয়। এটা মনে হয় ওই প্যাসেজেই যে বলছে যে the principle of ethology on the other hand required us to attempt to think in the same way, এখান থেকে হতে পারে। দেখেন, বেশি ক্লাস নিতে হয় না, আপনার বেশি প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এখন এটাতে দেখেন, আহ এটা কয় নাম্বার? ঠিক প্যাসেজে আছি? হুম। দেখেন, দেখেন এটার উত্তর পাইছি আমরা শেষে। কই জায়গায় পাইছি জানো? এই যে লেস থেকে এইখানে, ঠিক না? কিন্তু এটার উত্তর শেষেরটার আনসার এখান থেকে আছে, ডি শুরু থেকে। সিন্স দ্য গ্রোথ অফ ইথোলজি ইন দ্য 1950s we have tried to understand animal behavior from the animal's point of view. এখন আমি যে কথাটা বলছিলাম যে ফলস হইতে হইলে আপনাকে যে স্টেটমেন্টটা এগেনস্ট দিবে একটা তথ্য ওইটার থাকতে হবে। এগেনস্টে অপোজিটে একটা ইনফরমেশন দিবে। যদি বলি যে টিচার ভালো, এখানে থাকবে টিচার খারাপ। আর যদি নট গিভেন হয় তাহলে বলবে যে টিচার ক্লাস নিয়ে চলে গেল, ঠিক না? ভালো মন্দ নিয়ে জি বললো না। টিচারও থাকলো, সবই থাকলো, ভালো না মন্দ মেন বিষয়টা বললো না। এখন আর আমাদের যদি ট্রু স্টেটমেন্ট কি থাকে ছিল? ভাইয়া? ট্রু থাকলে তো ওই যে টিচার ভালো, ভালোই থাকবে, সে ঘুরাই বলুক যেভাবেই বলুক, ওই বিষয়টা থাকবে। এখন দেখেন, যেখানে বলছে যে ইথোলজিটা ইনভলভ কিসে? অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ হিউম্যান বিহেভিয়ার টু অ্যানিমাল, ঠিক না? জি কার কাছে হিউম্যান বিহেভিয়ারটা কার কাছে ইনভলভ করবে, অ্যাপ্লাই করবে কার কাছে? এনিমেলের কাছে। কিন্তু এখানে বলছে কি দেখেন, এখানে বলছে যে সিন্স দ্য গ্রোথ অফ ইথোলজি, তার মানে ইথোলজি আমরা পাইলাম। হুম। কত সাল বলছে? এই সালও বলছে, আমাদের এটাও ইম্পর্টেন্ট না, ইথোলজিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, উই হ্যাভ জি ট্রাইড, উই হ্যাভ, দ্যাট মিনস উই কারা? এনিমেল না আমরা? আমরা আমরা শিখতেছি, উই হ্যাভ ট্রাইড টু, আমরা কি প্র্যাকটিস করছি তখন থেকে? টু আন্ডারস্ট্যান্ড দ্য এনিমেল বিহেভিয়ার। আর আমাদের এখানে ছিল কি? হিউম্যান বিহেভিয়ার। মানুষের বিহেভিয়ারটা এনিমেলের মধ্যে অ্যাপ্লাই করবে, ঠিক না? আর এখানে আমরা করতেছি কাদের? উই হ্যাভ অ্যানিমাল। ট্রাইড টোটাল টু বলছে আন্ডারস্ট্যান্ড এখানে। এনিমেল বিহেভিয়ার ফ্রম দ্য এনিমেলস পয়েন্ট অফ ভিউ। মানে এনিমেলের পয়েন্ট অফ ভিউ থেকে, ওদের দিক থেকে আমরা ওদেরটা বোঝার জন্য কি করতেছি? ট্রাই করছি, জি চেষ্টা স্যার। করেছিলাম, ঠিক না? কিন্তু এখানে তো বলছে উল্টাটা। জি স্টেটমেন্টে কি এটা বলছে? স্টেটমেন্ট বলছে যে মানুষের প্রিন্সিপাল অফ হিউম্যান বিহেভিয়ারটা টু এনিমেল। কারটা অ্যাপ্লাই করতেছে? মানুষেরটা। আর ওইখানে আমরা এনিমেলেরটা শিখতেছি, তাহলে অ্যাপ্লাই হচ্ছে এনিমেলেরটা আমাদের সাথে। এখানে বলছে আমাদেরটা এনিমেল, ওইখানে বলছে এনিমেলেরটা আমাদের সাথে, তাহলে কি অপোজিট হলো না? জি। জি জি। এখন তাহলে এটা ফল। হ্যাঁ, এটা ডেফিনেটলি ফলস। দেখেন, আপনি যখন, আপনাদের অনেক বই পড়তে হবে না এখানে, যারা আমার স্টুডেন্ট যারা আগে আছে, এই যে মামুন খান এখানে আছে মনে হয়, না মামুন খান? জি তো স্যার আছে। আমরা করি কি এখানে, আমরা বেশি প্র্যাকটিস করাই না, আমরা তোমাদের হচ্ছে এই গেমটা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই। হ্যাঁ, তো তুমি যখন এই গেমটা বুঝে যাবা যে ওরা আসলে কিভাবে কোশ্চেনটা সাজায় আর কিভাবে প্যারাগ্রাফে দেয়, এবং ওই প্যারাগ্রাফ থেকে আমি কিভাবে বুঝবো, এটা যদি কেউ ধরতে পারে, একটা বই পড়ে সে আইএলটিএস পরীক্ষা দিতে বসতে পারে। জি স্যার। এখানে মানে অনেকগুলা ক্যামব্রিজ একদম 19 পর্যন্ত, ওই অফিসিয়াল বুক, তারপরে আরো অনেক বই আছে এখন বাজারে, এগুলো সব পড়তে হয় না। অনেকে আছে যে এই বই পড়ে পড়ে একদম মানে আহ খতম দেয়, মানে টার্গেট থাকে যে আজকে আমার এই কয়টা প্যাসেজ শেষ করতে হবে,
এরকম টার্গেট যেন না হয়। আমি বারবার বলি, অল্পতে যাদের ভালো, কারণ আপনার যখন 15-20 দিনের রেজাল্ট আপনি না বুঝতে পারবেন যে ডেভেলপ হচ্ছে, আপনি কিন্তু আরো ভেঙে যাবেন, আপনাকে সায়েন্স আরো কঠিন মনে হবে, তখন কিন্তু পারবেন না। আর আইএলটিএস পরীক্ষাটা এরকম, আপনি যত দ্রুত হার্ড ওয়ার্ক করে পরীক্ষায় বসতে পারবেন তত আপনার জন্য ভালো। যত লেন্দি করবেন তত আপনি ডিপ্রেশনে চলে যাবেন। বুঝতে পারছেন? তো এই জন্য গবেষণা করতে হবে। মাত্র 6টা সেকশন আমি বলছি যে এই 6টা আপনাকে থাকবেই এক্সামে। আপনার তো বেশি পড়ার দরকার নাই ভাই, এই 6টা আগে এক্সপার্ট হন, বাকিগুলো এমনি হয়ে যাবে। এই 6টা এক্সপার্ট হইলে আপনি প্যারাফ্রেজিং কিভাবে করে সবকিছু বুঝে যাবেন, তখন অন্যগুলা আপনার আর কোনো প্রবলেমই হবে না। আপনি মনে করেন যে গ্যাপ ফিল কি কঠিন? গ্যাপ ফিল দুনিয়ার সহজ, সব থেকে সহজ হচ্ছে গ্যাপ ফিল, নেম ম্যাচিং, এগুলা সহজ। কঠিন হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, কঠিন হচ্ছে লিস্ট অফ হেডিংস, এমসিকিউ, কঠিন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এর বাইরে যা আছে না সব সহজ। আপনি এই যে দেখেন, আমি সবাইকে একটা কথা বলি সবার আগে, যে যারা প্রিপারেশন নিচ্ছেন, প্যারাগ্রাফ ম্যাচিংটা দিয়ে শুরু করবেন। কঠিন, আপনি প্যারাগ্রাফ ম্যাচিংটাই সব থেকে বেশি প্যারাফ্রেজিং থাকে, আর যদি ওটা বুঝতে পারেন আপনার কাছে সব সহজ হয়ে যাবে তখন। এখন আমরা কি করি, আমরা বাঙালিরা শুরুতে করি, একদম বইয়ের শুরুতে আছে গ্যাপ ফিল, আমরা গ্যাপ ফিল আগে করি, মাশাল্লাহ এখান থেকে হয়ে যায়, চিন্তা করি না হয়ে যাচ্ছে। ভাই পরীক্ষা কিন্তু 40-এ 20-এ না, হ্যাঁ। আপনাকে যদি প্যারাগ্রাফ ম্যাচিং ডাবল দিয়ে দেয়, আপনার হলে যায়, যদি দেখেন প্যারাগ্রাফ ম্যাচিং 2বার আসছে, এমসিকিউ 2বার আসছে, তখন আপনি কি করবেন চিন্তা করেন একবার। আপনার চোখ দিয়ে পানি বের হবে না, আপনি পরীক্ষার হল থেকে বের হইতেও পারবেন না, চুপ করে শুধু বসে থাকবেন, আর চিন্তা কর, মাথায়ও কাজ করবে না তখন, কিচ্ছু করার থাকবে না। তো এই জন্য এইগুলা বেশি প্রিপারেশন নিতে হবে। বুঝতে পারছেন? এখন এই এই পাঁচটা দিয়ে, পাঁচটায় কারো কোনো কনফিউশন আছে? ফলস সবাই বুঝতে পারছেন কিনা এটা বলেন, যে ফলস থাকলে আমরা কি বুঝবো, যে কি থাকলে ফলস হবে? বুঝতে পারছি। ফলসটা কিভাবে চিনবো আমরা? ফল চেনার একটা ওয়ে আছে। এটা প্রথমে এই প্রশ্নটা ভালো করে পুরো বুঝতে হবে, দেন এটাকে প্যাসেজে খুঁজতে হবে। যদি এটার এগেনস্টে কোনো তথ্য দেওয়া থাকে তাহলে এটা বোঝা যাবে যে এটা ফলস। যেমন একটু আপনাকে আগে আপনি সোজা এক্সাম্পল। সোজা বাংলা, এখানে যদি থাকে সাদা, ধরেন হ্যাঁ, এখানে হচ্ছে সাদা, আপনাকে ওইখানে ওরা সাদা দিবে না, ওরা এখানে কালা দিবে, হ্যাঁ। মানে এটার এগেনস্ট অথবা সাদা না বলবে, মানে সোজা কথা, ওরা এটাকে অস্বীকার করে অন্য একটা ইনফরমেশন, ইনস্টেড অফ সাদা ওটা অন্য একটা কিছু বলবে, মাস্ট বলবে। যদি আপনি অপোজিট ইনফরমেশন না পান, তাহলে চোখ বন্ধ করে কি দিবেন, নট দিবেন। আর ট্রু তো এটা বুঝেনি, যেটা ট্রু, যে স্টেটমেন্ট দিছে ওরকম কথা বললে ট্রু। ফলস হচ্ছে অপোজিট ইনফরমেশন দিবে। এই ফলসটা না বোঝার কারণেই আপনারা, যতদিন ফলস বুঝবেন না ততদিনই এই দুটার মধ্যে কনফিউশন থাকবে। যাদের মধ্যে এই দুটা নিয়ে কনফিউশন আছে, এর একটাই রিজন, সেটা হচ্ছে আপনারা ফলস চিনেন না, যে কখন নট গিভেন দিব, কখন ফলস দিব, আপনারা মনের মানে ইচ্ছা মতো একটা দিয়ে আসেন, মানে কনফার্ম না হয়ে দেন আর কি, যেটা করতে, যে আমি শিওর না, দিয়ে দিলাম, যা হয় হবে। এরকম না, এরকম দিলে তো হবে না ভাই, পরীক্ষা এটা। আপনাকে জানতে হবে যে এটা কেন ফলস, আর এটা আপনি যখন প্র্যাকটিস করতেছেন তখন থেকেই শুরু করতে হবে, পরীক্ষার হলে যে চিন্তা করলে হবে না। ঠিক আছে? আকাশ, তুমি কি আসো এখানে? জি স্যার আছে। ওকে, সো তোমার এখানে কি বুঝতে পারছো ক্লাসটা? জি স্যার। ওকে, সো আপনারা এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। দরকার হলে এই জিনিসটা নিয়ে আবার একটু রিসার্চ করেন 1 ঘন্টা, যে কেন এটা ফলস হলো, ট্রু হলো, নট গিভেন হলো। আপনি যত রিসার্চ করবেন তত নিজের কাছে ক্লিয়ার হয়ে যাবেন, আপনার অনেক বেশি পড়তে হবে না। এরপর নতুন একটা ক্যামব্রিজে চলে যাবেন, দেখবেন যে ক্যামব্রিজ তখন ধরে ফেলবেন। এখন অ্যাটলিস্ট যে পরিমাণ ভুল হয়, তখন আপনার এই পরিমাণ ভুল হবে না। আপনি যত প্র্যাকটিস করবেন ভুলের পরিমাণ কমে আসবে। নাইম শেখ, তোমার তো রিডিং এ অনেক ভয়, এখন কি একটু সাহস মনে হয় যে সাহস পাচ্ছো? হবে? হ্যাঁ হবে, আপনার কাছে থাকলে ইনশাল্লাহ হবে আমি মনে করি। নাইম খান, তুমি পরীক্ষা দিবা কবে?
সরি, মামুন খান। ইনশাল্লাহ। আচ্ছা। কবে দিচ্ছ পরীক্ষা তুমি? স্যার আমি হচ্ছে ঈদের পরেই রেজিস্ট্রেশন করে ফেলবো। তুমি আর তাহলে ইয়া মনে হয় একসাথে, আহ কাউসার না?